বিষয়টা নিয়ে উপস্থাপন হচ্ছে, আপনারা জানেন কৃষি শিক্ষা। আমাদের কৃষি শিক্ষা শিক্ষণ, আমরা এই সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি কিছু স্লাইড দেখাই, স্লাইডগুলোর ভিতরে আপনারা একটু লক্ষ্য করেন, দেখে আপনারা দুই একটা প্রশ্নের উত্তর দিতে পারেন কি। দেখেন এই ছবিটা কি দেখা যায়? ছবিটা দেখা যায় কিনা? আর বর্তমান প্রেক্ষাপট, কৃষির উন্নয়নের অবস্থা দেখেন। আমি যে ছবিটা দেখাচ্ছি, আসলে এই চাষটা কত যুগ আগে হতো। এই ধরনের চাষ, এই নাঙল গরু দিয়ে চাষ করা হতো কৃষি। এবং এ সময় দেখেন এক ফসলি জমি ছিল বেশি। কয় ফসলি জমি? এক ফসলি জমি। তখন কিন্তু দুই ফসল ছিল না। এরপরে দেখেন অত্যাধুনিক যুগ এখন। দেখ, আমরা এখন স্লাইড দেখালাম যে আসলে কৃষি কাজ করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতি লাগে। আধুনিক যুগে আমাদের যে সকল যন্ত্রপাতি ছিল, বর্তমানে আমাদের যন্ত্রপাতি আগের চেয়ে উন্নত হয়েছে। আমি এখন আপনাদের যে জিনিসটা দেখাবো, দেখেন আমাদের এই সাবজেক্টের নাম্বার বন্টন। কলেজের পরীক্ষা হবে 40 নম্বরের। আমরা এই 40 নম্বরের পরীক্ষা মূল্যায়ন করব। আপনাদের ইন কোর্স ইতিপূর্বে যখন হয়েছে, তখন আমরা ফার্স্ট সেমিস্টারেও কিন্তু আপনাদের নাম্বার বন্টনের উপর পরীক্ষা নিয়েছি একটা। ওই পরীক্ষা অনুযায়ী আমরা একটা নাম্বার দেব, এই নাম্বারটা ইউনিভার্সিটিতে জমা হবে। সেই নম্বরটা হচ্ছে এই সাবজেক্টের নম্বর বন্টন আমাদের 40। আর ইউনিভার্সিটির প্রশ্নে পরীক্ষা হবে, যেটা আপনাদের সরকারি কলেজে পরীক্ষা দিতে হবে, এটা হলো 60। এই টোটাল হলো 100। এই টোটাল হলো 100। এরপরে আসেন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন হবে। প্রথম এক দাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, নম্বর হলো 20। আর রচনামূলক প্রশ্ন থাকবে 5টি, নাম্বার হলো 40। ৫টা 40। এই প্রশ্নের ক্যাটাগরির মধ্যেই থাকবে ক আর খ, অথবা ক খ গ। একটার নাম্বার থাকবে 2, একটায় থাকবে 3, 5, শেষেরটায় 3, 8। এমন ভাবে বন্টন হবে। এখন এই বন্টনের পরে আমরা আমাদের সিআরটি ধর্ম চলে এসেছে। আমাদের এই নম্বর বন্টনের পরে আমরা আবার সেটাই শুরু কেন সাবজেক্ট গুলাই যাচ্ছে। এই নাম্বারগুলো নিঃসন্দেহে আপনারা এখন বুঝতে পেরেছেন যে আমাদের কত নম্বরের পরীক্ষা হবে। এইটা আপনারা শিওর কিনা সবাই? এইটা বুঝতে পেরেছেন কিনা? নম্বর বন্টন কলেজ 40, বিশ্ববিদ্যালয় 60, মোট 100। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, 20 নম্বর। রচনামূলক প্রশ্ন 5টি, 40 নম্বর। মোট প্রশ্ন হলো দিয়ে আমাদের মোট নাম্বার হলো, পরীক্ষা রিটেন আপনাদের দিতে হবে 60 নম্বরের। এখন আসেন আমরা আমাদের সাবজেক্ট ম্যাটারের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন কৃষি শিক্ষায় আলোচনা করি। আপনাদের যে প্রথম 10টি প্রশ্ন থাকবে আজকে ইউনিট 1। ইউনিট 1 থেকে যে প্রশ্ন হতে পারে সম্ভাবনা আছে, তার মধ্যে এক, কৃষি কি। আসলে কৃষি কি এটা আমাদের জানা দরকার। কৃষির ইংরেজি শব্দ এগ্রিকালচার, ল্যাটিন শব্দ থেকে এসে এগার অর্থাৎ জমি, আর কালচার শব্দের অর্থ চর্চা। তাহলে উত্তর আসে কি, জমি চর্চা। অতএব কৃষি জমির চর্চা বা জমির ব্যবস্থাপনা বা জমি চাষ। এই জমির ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সংগ্রহ করে। অন্যভাবে বলা যায় জমি চাষ করে ফসল উৎপাদন করাই হলো কৃষি। এক কথায় উত্তর যদি বলা হয় কৃষি কি, তাহলে এক কথায় আমরা বলতে পারি জমি চাষ করে ফসল উৎপাদন করাই হলো কৃষি। আমি আর বিস্তারিত যাব না। এই কৃষির মধ্যে যে সকল জিনিসগুলো আছে সেগুলো হলো মৎস্য চাষ, পশু পক্ষী, ফলমূল, শাকসবজি, যা মাটি থেকে উৎপাদন করা হয় বীজ বপন করে।
বা চারা বপন করে বা বিভিন্ন রকম পশু পক্ষী যে যে শ্রেণীর আছে সেই শ্রেণীর মধ্য থেকে যে চাষ করি, যে ফসল উৎপাদন করা হয় তাকে কৃষি বলি আমরা। এখন কৃষি, বর্তমান সময় কৃষি একটি ব্যাপক ভিত্তিক শব্দ। এখন কৃষিটা কিন্তু অনেক ব্যাপক ভিত্তিক হয়েছে। আগে কিন্তু কৃষি এত ব্যাপক ছিল না, এক ফসলি জমি ছিল, জমি ধান চাষ করতো, জমিতে আলু চাষ করতো, ফসল চাষ করতো। এখন কিন্তু এটা বিস্তারিত বিভিন্নভাবে কৃষির উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক জমিতে 2 ফসল করা হচ্ছে, 3 ফসলও করা হচ্ছে। উন্নত প্রযুক্তিতে ভূমির ব্যবহার এবং যথার্থ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় শস্যের উৎপাদন, ব্যবহার, সংরক্ষণ এবং বাণিজ্যিক ভিত্তিক সম্পর্ক যাবতীয় আলোচনা বিজ্ঞানকে কৃষি বলা হয়। তাহলে দেখেন, এখন কিন্তু আমাদের আম চাষ হয়, বিভিন্ন ফসল উৎপাদন হয়, আমরা কিন্তু প্রকৃতিজাতকরণ করি। যেমন আমরা মেডিসিন দিয়ে আমরা জুস তৈরি করি, আমরা বোতলজাত করি, আমরা আমের জেলি তৈরি করি। অর্থাৎ ফসল তৈরির পরে বিভিন্নভাবে কৃষি উৎপাদন ফসলগুলো আমরা হিমায়িত করি যাতে নষ্ট না হয়, দীর্ঘদিন আমরা ভোগ করতে পারি। যেমন আলু কোল্ড স্টোরে রাখা হয়, আমের চাষ করলে আম থেকে জেলি তৈরি করা হয়, মালটা চাষ করলে মালটার জেলি তৈরি হয়, বিভিন্ন রকম। তাহলে কৃষি প্রকৃতিজাতকরণ করা হচ্ছে, করি প্রকৃতির অবস্থানে। এখন আসেন, আমাদের যেহেতু 2 ইউনিট আলোচনা করতে হবে আজকে, আমি সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলো সব দেখিয়ে দেই এবং আলোচনা করছি। কৃষি ও কৃষি শিক্ষার ধারণা নিন। তাহলে প্রথমে আমরা বললাম কি কৃষি কি, এক কথায় বলবো জমি চাষ করে ফসল উৎপাদন করাই হলো কৃষি। এবার বলি কৃষি শিক্ষার ধারণা লিখুন। কৃষি শিক্ষার সঙ্গে ইংরেজি কৃষি, এগ্রিকালচার, ল্যাটিন শব্দতে এগার অর্থাৎ জমি এবং কালচার শব্দ ব্যবস্থাপনা এসেছে। এখন এখানে আমাদের যে সকল জিনিসই চাষ করা হয় তা আমাদের ধারণা নিতে হবে। যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি। তারপরে জমি চাষ করে ফসল উৎপাদন করা গেল। এরপরে আসছে সরিষা উৎপাদন, মাছ চাষ, পশু পাখি পালন। দেখেন আমাদের এখন অনেক পশু পাখি পালন করা হয়, যেমন খরগোশ, পাখি, বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু ব্যবসা করতেছে এখন অনেকেই। তাহলে পাখিগুলো এখন কৃষির মধ্যে চলে এসেছে। পোল্ট্রি চাষ, সহজ কথা, যেটা আমাদের বেশিরভাগ এখন বাংলাদেশের মাংসের বা গোশের চাহিদা পূরণ করতেছে কৃষির উপরে ভিত্তি করে। তাহলে পোল্ট্রি চাষের উপর লোনও দেয় সরকার। এরপরে আসতেছে কৃষি ও কৃষি শিক্ষার সম্পর্ক উল্লেখ করুন। কৃষির সাথে কৃষি শিক্ষার সম্পর্ক কি? আমাদের সঙ্গে মানসিক দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর লক্ষ্যে উদ্ভিদ ও প্রাণীর সম্পদ ফসল উৎপাদন করাকে কৃষি ও কৃষিজাত কৃষিকাজ বলা হয়। আমরা যারা পোল্ট্রি চাষ করতেছি তাদেরও কৃষক বলবো, কারণ তারা শিল্প জাতীয় কৃষিতে যাচ্ছে। মানুষ দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য ফসল উৎপাদন করাকে কৃষি বা কৃষিকাজ বলা হচ্ছে। এরপরে দেখেন আরেকটা বলছে কৃষি শিক্ষা বলতে কি বোঝায়। তাহলে আমরা কৃষি কি শিখলাম, এরপরে কৃষি শিক্ষা বলতে কি বোঝায়। আমাদের কৃষি শিক্ষা বলতে যেটা বোঝায়, যে সকল কাজ করার জন্য আগে আমরা বীজ দিলে ফসল বুনিতে আসতাম, ধান সার দিতে হতো না, এন্ডিন দিতে হতো না, বীজ প্রয়োগ করতো না, কিন্তু সেগুলো ফসল আগেই এমনি হতো। কারণ কি, আগে আমাদের ফসল হতো অধিক বেশি, কারণ আমাদের জমিতে সার প্রয়োগ করতে হতো না। তখন আমাদের বিলে গরু থাকতো, গরুর গোবর যেটা সার, জৈব সার হিসাবে ব্যবহার হতো। এখন কিন্তু সাধারণভাবে বিলি খালে কোনো গরু থাকে না, অতএব আমরা জৈব সারটা পাচ্ছি না। তারপরে এখন আগে গরুর বিভিন্ন রকম খাওয়ারের বর্জ্য পদার্থ, তারপরে ঘাস ফল, এগুলো পচি জৈব সার হিসেবে মাঠে থাকতো। কিন্তু এখন আমরা অনেক আধুনিক আধুনিক অনেক উপকরণ, আধুনিক অনেক সার, আধুনিক অনেক বীজ, আমরা এখন সেই বীজগুলো চাষ করতেছি। যেমন হাইব্রিড চাষ করতেছি। হাইব্রিড চাষ করতে গেলে আমাদের অনেক শিক্ষা নিতে, এই জন্য কৃষি শিক্ষা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সাধারণভাবে ভূমি কর্ষণ, ভূমি ব্যবস্থাপনা, শস্য উৎপাদন, সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে পেশাগত শিক্ষাকে কৃষি শিক্ষা বলে। কৃষির সুষ্ঠু উপাদান, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, ব্যবস্থাবিধি এবং কৃষক, কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আবাদি জমি উৎপাদনযোগ্য বিভিন্ন প্রকার জাতের ফসল, মৎস্য, পশু ও হাঁস মুরগি পালন প্রভৃতি পরিবেশ আবহাওয়া কৃষি শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে। এখন কেন আমার শিক্ষা নিতে হবে? মনে করেন আমি ফসল উৎপাদন করলাম, পচনশীল ফসল যেমন কলা,
পেঁপে, লাউ, কুমড়া এ জাতীয় ফসল খুব বেশি হলে 1 সপ্তাহ বা 7 দিন রাখা যায়, তারপরে আর রাখা যায় না, আপন ইচ্ছায় পচে যায়। তাহলে এটা যাতে না পচে তার জন্য আমাদের হিমায়িত করার ব্যবস্থা আছে, দ্রুত স্থান পরিবর্তন করার ব্যবস্থা আছে। যেমন আমরা গাড়িতে সকালে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সন্ধ্যাবেলা মাল যদি আমরা ট্রাকে বা কোনো পরিবহনের সাথে যোগাযোগ করে পাঠাই, তাহলে রাতে দিলে সকালে আমরা ঢাকায় বা বিভিন্ন বড় বাজারে যেখানে অনেক বেচাকেনা হয় সেখানে আমরা পৌঁছাই দিতে পারি। তাহলে কাঁচামাল যদি 14 দিনের মধ্যে ব্যবহার করতে হয় এবং দ্রুত বাজারজাত করে বেচাকেনা করতে হয়, তাহলে আমাদেরকে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে হবে। তাহলে কৃষি শিক্ষা যোগাযোগ ব্যবস্থা, এই জন্য আমাদের শিক্ষা প্রয়োজন আছে, কৃষি শিক্ষা। তাহলে শিক্ষা ব্যতীত আসলে কোনো কিছুই সম্ভব না, এই জন্য শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। এখন আমরা গুরুত্ব আরোপ করা কৃষির প্রতি। দেখেন কৃষি শিক্ষার আধুনিক সংজ্ঞা, আধুনিক কৃষি শিক্ষার পরিধি ব্যাপক, জমি ও জলে উৎপাদন করা যায় এমন সকল উদ্ভিদ ও প্রাণীর উৎপাদন, সংরক্ষণ, বন্টন সম্পর্কিত সকল উপকরণ, প্রক্রিয়া ও কৌশলগত শিক্ষাকে কৃষি শিক্ষা বলে। তাহলে আমরা কাকে কৃষি শিক্ষা বলবো? আমরা বলবো আধুনিক কৃষি শিক্ষার পরিধি জমি ও জলে উৎপাদন করা যায় এমন সকল উদ্ভিদ ও প্রাণীর উৎপাদন, সংরক্ষণ ও বন্টন সম্পর্কিত সকল উপকরণ, প্রক্রিয়া, কৌশলগত শিক্ষাকে কৃষি শিক্ষা বলে। যেমন দেখেন বাজারে যখন মাছ বিক্রি হয় বা ফল বিক্রি হয়, তরি তরকারি বিক্রি হয়, ঘন ঘন পানি ছিটাই দেয়, কারণ কি? তরকারিটা সতেজ থাকে, সুন্দর দেখায়। কৃষক যে কোনো খরিদ্দার বা যে কোনো চাহিদা সম্পন্ন লোকজন এসে মালটা দেখি পছন্দ করে কিনতে পারে। কৃষি শিক্ষার একটি আধুনিক সংজ্ঞা হলো বিজ্ঞানের যে অধ্যায় পাঠ করলে আমরা ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা, বনায়ন, হাঁস মুরগি গবাদি পশু পালন এবং মাছ চাষ সম্বন্ধে সার্বিক জ্ঞান লাভ করতে পারি, তাকে কৃষি শিক্ষা বলে। এখন দেখেন কৃষি শিক্ষার সাথে আরো কিছু জিনিস, HYV বা BARI এর পূর্ণ রূপ, এই রূপটা আপনারা একটু দেখে নেন। অনেক সময় এই জিনিসটা আপনাদের সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন উত্তরে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে, অর্থাৎ হাইট আইল্ডিং ভ্যারিক্সটিস আর একটা BARI এর পূর্ণ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ এইটা আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। HYV এর অপূর্ণ রূপ কি? এবার আসেন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আরো কয়েকটা প্রশ্ন আছে, যেমন কৃষি শিক্ষার শাখা সমূহের নাম উল্লেখ পূর্বক যে কোনো একটি শাখার বর্ণনা দিন। কৃষিবিদ্যা মাটি সম্পর্কে এবং কিভাবে বিভিন্ন ধরনের মাটিতে ফসল বেড়ে ওঠে। 5টি শাখা আছে। 1, 2 কৃষি প্রকৌশল, কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি কাজ করে তা শিখে। উদ্যানবিদ্যা সকল প্রকার ফসল ও সবজি সম্পর্কে এবং কিভাবে তারা বেড়ে ওঠে। কৃষি অর্থনীতির টাকা এবং ব্যবসা সম্পর্কে, যা খাবার নিয়ে আসে। দেখেন এই 5টা জিনিস, একটা হলো কৃষিবিদ্যা, আমাদের কৃষিবিদ্যা কেন দরকার? আমরা যে চাষ করব সেই সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার, যে মাটি দোআঁশ, বালি, এঁটেল না বেলে দোআঁশ বা এঁটেলে দোআঁশ, কোন মাটিতে কি ফসল হবে, কোন মাটিতে কতটুকু সার দিতে হবে, কোন মাটিতে কি ধরনের মানে জৈব সার দিতে হবে, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। বেলে মাটিতে যদি এঁটেল মাটির ফসল লাগাই, এঁটেলে মাটিতে যদি বেলে মাটির ফসল লাগাই, তাহলে ফসল হবে না। এই জন্যই কৃষিবিদ্যা থাকা প্রয়োজন। এরপরে আসছে কৃষি কৌশল থাকা লাগবে। মনে করেন বীজ বপনের পূর্বে কি ধরনের যন্ত্রপাতি দিয়ে চাষ করবেন, তাহলে যন্ত্রপাতি সম্পর্কে আবার ধারণা, কৌশলটা থাকা লাগবে। এবং বীজ বপনের সাধারণ জ্ঞান আপনাকে থাকা লাগবে, যে একটা বীজ কত ইঞ্চি, কত ফুট বা কতটুকু মাটির নিচে বপন করতে হবে, কিভাবে বপন করতে হবে, এই ধরনের কৌশল আপনার জানা থাকতে হবে। মনে করেন ধানের বীজ পুঁতলেন, এক চিঠি যদি বুনিয়ে দেন ধান, সে ধান হবে না। আপনাকে ধানের আগে চারা বীজ বপন করে সেখানে চারা বানাই নিতে হবে, সেই চারা উঠাই অন্যত্র বপন করতে হবে আবার নতুন করে। আবার আলু যদি এক জায়গায় 1 কেজি আলু একসাথে দেখুন, হবে না। আলুটাকে কেটে তার গজ বাইগহ আলু
বিভিন্ন ভাবে যেভাবে এই কৌশলগুলো আপনাকে জানা লাগবে। উদ্যান বিদ্যা, সকল প্রকার ফসল ও সবজি সম্পর্কে এবং কিভাবে তারা বেড়ে ওঠে। উদ্যান বিদ্যায় এক জমিতে কয় ধরনের ফসল করা যাবে, এক ফসলের মধ্যে কয়টি ফসল করা যাবে। স্বাভাবিক দেখেন আমরা যখন শীতকালীন ফসল করি, কুমড়ো গাছের ভিতরে আমরা আলু চাষ করি, আলু উঠে যায় কুমড়ো গাছ বাড়ে, আলু উঠে যায় মৌরি, ধনি, মৌরা, এই ধরনের জাতীয় বিভিন্ন গাছ আমরা এর মধ্যে রোপণ করি। এখন আমরা তাহলে আগে মাটির গুণাগুণ বুঝবো, সেই জ্ঞান আমাদের থাকতে হবে, কোন মাটিতে কোন ফসল হবে। তারপর আমাদের কৌশল জানতে হবে, কেমন চাষ করতে হবে, কতটুকু চাষ করতে হবে, তারপর কিভাবে বপন করতে হবে, একই জমিতে কয় ধরনের ফসল করা যাবে সে ধরনের একটা জ্ঞান বুদ্ধি এবং আমাদের সেইভাবে বীজ বপন করতে হবে। এরপর এই ফসল থেকে আমরা আর্থিকভাবে কতটুকু লাভবান হব সেটুকু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরপর হলো প্রাণীবিদ্যা, কিভাবে প্রাণীর যত্ন নিতে হয়, সেইভাবে কিভাবে তার বংশবৃদ্ধি করা যায়, এই নির্দিষ্ট কারণে শিখেছি। আমরা এই ৫টি কারণ আমাদেরকে শাখা হিসাবে কৃষি শিক্ষার জ্ঞান থাকতে হবে। প্রাণী কেন লাইছে, আমরা মনে করেন পোল্ট্রি চাষ করবো, এখন পোল্ট্রি রুম পরিষ্কার করবো না, ওষুধ বিশুদ্ধ দেবো কিনা দেবো না, খাবার দাবার দেবো কি দেবো না, কখন দেবো, কোন সময় দেবো, এই ধরনের কখন লাইট লাগবে, কখন ঔষধ লাগবে, কোন প্রাণীটা কতটুকু অসুস্থ হলো তাকে কতটুকু ট্রিটমেন্ট দিতে হবে, এই জন্য প্রাণীবিদ্যা আসছে। পরে আসেন ৫ নম্বর প্রশ্নের উত্তর কিছুটাও অসম্পূর্ণ আছে, পরবর্তী এখানে ওটা না, যে বিষয়টা আছে সম্পূর্ণ করে দেই, যে এখানে আমাদের প্রাণীর চাষ শুধু মুরগি চাষ করলেও না, গরু, বিভিন্ন রকম ছাগল, বিভিন্ন রকম ফার্মের চাষ আমরা করতে পারি এবং করে সেগুলো থেকে আমরা লাভবান হতে পারি। তাহলে এই চাষ সম্পর্কে আমাদের কিন্তু সাধারণ জ্ঞান এবং বুদ্ধি থাকতে হবে। তা সেই জ্ঞান এবং বুদ্ধি এবং সেই শিক্ষাটা হলো কৃষি শিক্ষা। যেহেতু আমরা কৃষি শিক্ষার সাথে রিলেটেড, আমাদের কৃষি শিক্ষা সম্পর্কে জানতে হয়। সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে কৃষি মৌসুমীর সম্পর্ক কি? দেখেন বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে কৃষি মৌসুমীর সম্পর্ক আছে। আমাদের বর্ষাকালে এক প্রকারের ফসল হয়, বর্ষার পরে আর এক প্রকারের ফসল হয়। যেমন আমাদের বর্ষাকালে বর্ষার মৌসুমে যে ধান চাষটি করি এটা হলো আমন ধানের চাষ। তারপরে বর্ষার পরেই যে আমরা চাষটা করি ইরির চাষ। তারপরে বর্ষার সময় আমরা বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকি, যেমন ঢেঁড়স, যেমন বরবটি, লাউ, সিম, কুমড়া, এই জাতীয়। আবার শীতকাল আসলে আমরা বেগুন, আলু, কফি, বিভিন্ন জাতের ফসলের চাষ করে থাকি। অতএব মৌসুম সম্পর্কে আমাদের জ্ঞান এবং ধারণা থাকতে হবে। কৃষি শিক্ষা কাজ করতে গেলে আমাদের কৃষি জ্ঞান থাকতে হবে, কোন সময় কোন ফসল আমাদের উৎপাদন করতে হবে। এই জন্য মৌসুমী চাষ সম্পর্কে আমাদের জানা দরকার আছে। আসেন আমাদের দৈনন্দিন জীবনে কৃষির গুরুত্ব বর্ণনা করুন। আমাদের দৈনন্দিন জীবনে কেন কৃষির প্রয়োজন? দেখেন দেশের শতকরা ৮০% খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা পূরণ করে কৃষি থেকে। জাতীয় আয়ের প্রায় অর্ধেক কৃষি থেকে আসে। আমাদের বাংলাদেশের যে আয় হয়, জাতীয় আয়ের অর্ধেক আমাদের কৃষি থেকে আসে। এই জন্যই কৃষি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। কৃষি যাতে খাদ্য, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার। বাংলাদেশের জনগণ খাদ্যের জন্য সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল। দেখেন কৃষি ফসল ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, আমাদেরকে না খেয়ে মরে যেতে হবে। তার কারণ হচ্ছে আমাদের চাল আসে ধান থেকে, তাহলে ধানের চাষ করতে হবে। গম আসে, গম আমাদের চাষ করতে হয়। তেল, দেখেন আমাদের সয়াবিন তেল, যে সূর্যমুখী ফুল থেকে একটা তেল হয়। ডাল, শাকসবজি, ফল মূল, মাছ, মাংস, ডিম, দুধ, সব খাদ্যই কিন্তু কৃষি থেকে আসে। যেমন দুধ কেন হলো, যে গাভী যদি পালন না করেন তাহলে আমাদের দুধ আসবে না, তাই গাভী পালন করতে গাভীর খাদ্য লাগবে, তাহলে খাদ্য গেলে কৃষি। ডিম, মুরগি, তাহলে মুরগির খাদ্য তৈরি হয় কৃষি থেকে, যেমন আমাদের পোল্ট্রি ফিড বলেন, আর ধানের গুঁড়া বা চালের গুঁড়া থেকে বলেন, আর চালের অঞ্চলে মাছ, এখন আমাদের মাছের খাদ্য এসেছে কিন্তু কৃষি থেকে। তারপরে ফলমূল তৈরি করতে হয়, আমাদের ফলমূল তৈরি করা হলো আমাদের কৃষি থেকে। আমরা যদি বিভিন্ন ফলের চাষ করি তাহলে সেটা কৃষি থেকে, শাকসবজি। তাহলে আমরা কৃষি ছাড়া আমাদের দৈনন্দিন দিন অচল। বস্ত্রের সাথে কৃষি জড়িত, যেমন তুলা, পাট, রেশম ইত্যাদি, এগুলো কৃষি থেকে আসে। পাট উৎপাদন না করলে আমাদের পাটজাত দ্রব্য যেমন সুতা তৈরি হয় না, সুতা তৈরি না হলে আমাদের পোশাক তৈরি হয় না, তুলা, রেশম ইত্যাদি। এই জন্য বস্ত্র তৈরি হতে গেলেও আমাদের কৃষি বাসস্থান।
এখন বাসস্থান তৈরি করতে গেলে মনে করেন আমাদের বাঁশ, কাঠ, গোলপাতা এ ধরনের ঘর বাড়ি তৈরি করতে গেলেও আমাদের কিন্তু কৃষিজাত দ্রব্যের প্রয়োজন। যেমন বাঁশের চাষ না করলে বাঁশ হবে না, খড়ের চাষ না করলে খড় হবে না, শোন, গোলপাতা সুন্দরবনে হয়, এটাও একটা কৃষির আওতায়, বেত, কাঠ ইত্যাদি। তাহলে এই বাসস্থান তৈরি করতে গেলে যেহেতু আমরা গ্রামগঞ্জে বাস করি, আসবাবপত্র বড় একটা জিনিস হলো আসবাবপত্র বাসস্থান তৈরি প্রধান উপকরণ। দেখেন আসবাবপত্র আমাদের ঘরের খাট লাগে, জানলা দরজা লাগে, বিভিন্ন রকম, এগুলো কিন্তু কৃষি থেকে আসে। আমরা গাছ লাগাই, গাছ থেকে এগুলো পাই। এইবার চিকিৎসায় আসেন, চিকিৎসায় আমাদের কেন গাছ লাগে? কৃষিজাত দ্রব্য, যেমন উদ্ভিদজাত ওষুধপত্রের গুরুত্ব অপরিসীম। ঔষধ এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কাঁচামালের প্রধান উৎস হলো কৃষি। যেমন আমাদের যে কোনো একটি ওষুধ তৈরি করতে গেলে, বিশেষ করে ক্যান্সার রোগের ওষুধই ধরেন সাপের বিষ লাগে, তাহলে এই সাপের কিন্তু চাষ করা লাগে। এরপরে গাছ থেকে আমাদের বিভিন্ন সর্দি, কাশি, জ্বর, যেমন সাধারণ গ্রাম্য চিকিৎসায় আমরা বলি যে বেশি সর্দি হলে তুলসী পাতা, মধু, তারপরে হলো বাসকের পাতা, এ জাতীয় পাতা, তাহলে এগুলো গাছ থেকে আসে। আরো অনেক দামি দামি জিনিস আছে, ঔষধ তৈরি হয়, এগুলো ৮০% ঔষধ তৈরি আমাদের গাছগাছড়া থেকে আসে। ৮০% আমাদের গাছগাছড়া থেকে আসে। এইবার আসেন শিক্ষা। শিক্ষা ক্ষেত্রেও বলা হয়েছে কৃষি। তাহলে আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর শিক্ষা, শিক্ষা ক্ষেত্রে আমাদের কাগজ লাগে, তাহলে কাগজ আসে কৃষি থেকে। আখের ছোবড়া, বাঁশ, কাঠ ইত্যাদি থেকে আমাদের কাগজ তৈরি। এখন মানুষের প্রধান চাহিদা হলো ৫টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর শিক্ষা। ৫টাই কিন্তু আমাদের কৃষির সাথে। এরপর আসে জীবিকা। শতকরা ৮০ থেকে ৯০% প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের জীবিকা নির্ভরশীল। কৃষি হলো এদেশের অসাধারণ এবং কর্মসংস্থানের প্রধান উৎস। এরপর শিল্পের কাঁচামাল। কৃষির কাঁচামালেও কিন্তু আমাদের কৃষি লাগে, যেমন পাট, চা, চামড়া, তামাক, তুলা, আখ, বাঁশ ইত্যাদি। এগুলো আমাদের শিল্প পরিচালনা করতে, যেমন আমরা যদি মনে করি কাগজের শিল্প করব, তাহলে কাগজের একটা মিল করলে আমাদের কাঠ, বাঁশ লাগবে। আমরা যদি মনে করি সুতার মিল করব, তাহলে পাটজাত দ্রব্য লাগবে। আমরা চা বিদেশে রপ্তানি করতে গেলেও কিন্তু শিল্প একটা জিনিস, এটা আমাদের কৃষি থেকে আসে। চামড়া থেকে আমরা জুতা তৈরি করি, চামড়ার ব্যাগ তৈরি করি, তাহলে এগুলো তামাকজাত দ্রব্য সব কৃষি থেকে আসে। আখ। এরপরে আছে বৈদেশিক মুদ্রা। আমরা যদি বৈদেশিক মুদ্রাটা আয় করি, কৃষি থেকে আসে। দেখেন কৃষি থেকে কতগুলো জিনিস আসছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিল্প, তারপরে জীবিকা। এরপরে আছে বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা হলো আমাদের কৃষির উপর নির্ভরশীল, কারণ আমরা পাট বিদেশে রপ্তানি করি, তামাক বিদেশে রপ্তানি করি, চা বিদেশে রপ্তানি করি। বিশেষ করে এখন হোয়াইট গোল্ড অর্থাৎ মাছ, বাগদা চিংড়ি আমরা বিদেশে রপ্তানি করি। আমরা এগুলোকে কি করতেছি? বিদেশে রপ্তানি করতেছি। এরপরে আছে রাজস্ব আদায় বৃদ্ধি। আমাদের যে রাজস্ব আদায় বা বৃদ্ধি হচ্ছে আমদানি, রপ্তানি, চিংড়ি মাছ দ্রব্য রপ্তানি ইত্যাদি বাবদ সরকার প্রতি বছর প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করে থাকে। দেখেন এর মধ্য থেকে আমাদের রাজস্ব আদায় হচ্ছে, যা সরকারের সিংহভাগ আয় এখান থেকে আসে। কৃষি পরিবহন, আমাদের যে সকল জমির খাজনা, আমরা জমিতে চাষ করতেছি, জমির খাজনা দিচ্ছি, কৃষি পণ্য পরিবহন ও আমদানি রপ্তানি করতেছি, গাড়িতে মালামাল, তার জন্য সরকার পরিবহনে বিল নিচ্ছে, চিংড়ির উপরে নিচ্ছে, ফসলের উপরে, সকল কিছুর উপরে। এরপরে আসেন কৃষি ও কৃষি শিক্ষা বলতে কি বোঝায়? মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষার ভূমিকা উল্লেখ করুন। দেখেন মাধ্যমিক শিক্ষায় আমাদের কৃষি শিক্ষা কেন লাগবে, কি জন্যই লাগবে, এটা আমাদের প্রয়োজন কেন? দেখেন কৃষি ছাড়া দেশ চলতে পারে না, তাই মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত কিনা, এ ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, যেমন কৃষি ও কৃষি শিক্ষা বলতে কি বোঝায়? মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষার ভূমিকা উল্লেখ করুন। এখানে আছে কৃষি শব্দগত অর্থ জমির চর্চা বা জমির ব্যবস্থাপনা, যা জমি চাষ। জমির ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সংগ্রহ করে। অন্যভাবে বলা যায় জমি চাষ করে ফসল উৎপাদন করাই হলো কৃষি। কৃষি শিক্ষা, আমাদের কৃষি শিক্ষা আমরা আগেই পড়েছি যে কৃষি শিক্ষা আমাদের প্রয়োজন, কারণ আমরা কৃষি শিক্ষা ছাড়া কৃষির উন্নতি বা উন্নয়ন সম্ভব না। আমাদের আগে নাঙল চাষ ছিল, সেটা হলো
হালের বলদ, কাঠের নাঙল। কিন্তু এখন কৃষি শিক্ষার উপরে আধুনিক শিক্ষা নীতি হিসেবে অনেক যন্ত্রপাতি আছে যা শিক্ষা ছাড়া সম্ভব না। আমি একটু আগে যন্ত্রপাতি দেখানোর চেষ্টা করেছি, যেমন পাওয়ার টিলার, এখন ধান কাটা মেশিন হয়েছে, ধান চাষ করা মেশিন হয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়েছে যা আমাদের কৃষির জন্য ব্যাপক উপকারে আসে। এরপরে আছে মাধ্যমিক স্তরে 23 ভাগ মাধ্যমিক উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে কৃষি বনায়ন ও কৃষি সম্পর্কিত কাজে নিয়োজিত রয়েছে। অন্যদিকে মৎস্য উৎখাতে নিয়োজিতের মধ্যে প্রায় 15% মাধ্যমিক উচ্চ শিক্ষা রয়েছে। মাধ্যমিক শিক্ষার্থীদের যদি সঠিকভাবে কৃষি শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় তাহলে দেখেন এই উপকারগুলো হবে। এক হলো কৃষি সমস্যা সম্পর্কে তাদের জানার সুযোগ সৃষ্টি হবে, কৃষি উৎপাদন ও উর্বরতা বৃদ্ধি পাবে, কৃষিতে আত্মকর্মসংস্থান বৃদ্ধি পাবে, হাঁস মুরগি খামার স্থাপনে দেয় না। আপনারা এখানে দেখেন 19টা জিনিস আছে: সারের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, বাজারের চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন, সমবায়, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি ও মৎস্য সম্পদ বৃদ্ধির ব্যবস্থা, আত্মমূল্যায়ন। এখানে 19টা পয়েন্ট আছে, আপনারা এটা একটা স্লাইড নিতে পারেন ছবি তুলে, তাহলে এগুলো আপনারা আরো সহজভাবে পেয়ে যাবেন। এরপরে আছে দেখেন কৃষি শিক্ষার জ্ঞান আমাদেরকে আধুনিক প্রযুক্তিগত শস্য উৎপাদনের অভিজ্ঞতা প্রদান করে, অধিক ফলনশীল বিভিন্ন শস্যের উৎপাদন, যেমন হাইব্রিড 12 মাস ফসল হয় এমন জিনিস, এভাবে আমরা বিভিন্ন রকম ফসলের উৎপাদন করছি। এরপরে আসেন কৃষি শিক্ষার গুরুত্ব আলোচনা করো। আমাদের কৃষি শিক্ষার প্রতি কেন গুরুত্ব দিতে হবে? জাতীয় উন্নয়নে কৃষি শিক্ষার ভূমিকা গুরুত্ব। বাংলাদেশের একটি কৃষি প্রধান দেশ, তাই এদেশের জাতীয় উন্নয়নে কৃষি শিক্ষার ভূমিকা অপরিসীম, কথা বলার অপেক্ষা রাখে না। নিচে জাতীয় উন্নয়নে কৃষি শিক্ষার যে ভূমিকা রয়েছে তা নিচে উল্লেখ করা হলো। যেমন দেখেন ভূমি ব্যবস্থাপনা, খামার পরিচালনা, মৃত্তিকার উন্নয়ন ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ, সীমিত জমির সর্বাধিক ব্যবহার দ্বারা মোট শস্য উৎপাদনের পরিমাণ বাড়ানো, যেমন 1 ফসল 2 ফসল 3 ফসল, সুষম খাদ্য, উন্নত পরিবেশ, হাঁস মুরগি পালন ও পশু পালন বিষয় বিবেচনা, বনায়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, মৎস্য চাষ ও উদ্যান উন্নয়নের ক্ষেত্রে জমিতে পানি সেচ, নিষ্কাশন, সার প্রয়োগ ইত্যাদি, এই সকল বিষয় আমাদের গুরুত্ব আরোপ করতে হয়েছে। কেন? পানি যদি এখন বৃষ্টিকালের আগে পরে যে আমরা ফসলটা করি তাতে আমাদের স্যালো মেশিনের ব্যবহার, ইলেকট্রিসিটির ব্যবহার, ইলেকট্রিসিটির ব্যবহার যদি আমি না জানি তাহলে মেশিন ব্যবহার করতে পারবো না। আর মেশিন যদি সুইচ না চাপতে পারি, দিতে না পারি, মোটর না চালাতে পারি, স্যালো মেশিন চালাতে না পারি, এই জন্য আমাদের কৃষির এই গুরুত্ব আরোপ করতে হয়েছে। পরের প্রশ্ন আসেন, আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো বলে যাই। বাংলাদেশের কৃষি উৎপাদনের সাথে কৃষি শিক্ষার সম্পর্ক নিরূপণ করুন। বাংলাদেশের কৃষি উৎপাদনের সাথে কি কি সম্পর্ক থাকতে হবে? যেমন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল। কৃষি বিষয়ে শিক্ষা বা জ্ঞান অর্জন করে বাস্তবে প্রয়োগ করলে দেশে কৃষি পণ্যের উৎপাদন বাড়বে, দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক চাহিদা পূরণ হবে। কৃষি শিক্ষার ফলে বহুবিধ জ্ঞান অর্জিত হয় যা কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে। যেমন কৃষি শিক্ষার ফলে ফসলের উন্নত চাষ পদ্ধতি জানা যায়, ফসলের জাত উদ্ভাবন সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়, ফসল, পশু, হাঁস মুরগি ও মাছের গবেষণা সম্পর্কে জানা যায়, ভূপ্রকৃতি, জলবায়ু, কৃষি মৌসুমের সম্বন্ধে জানা যায়, মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ সম্পর্কে জানা যায়, মাটির বুনট, সংযুক্তি ও অম্লায়ন সম্পর্কে জানা যায়, গাছের পুষ্টি উৎপাদনের কাজ ও অভাবজনিত সংরক্ষণ সম্পর্কে জানা যায়, জৈব অজৈব সার সম্বন্ধে জানা যায়। তো এইভাবে দেখেন প্রায় 20টি বিষয় দিয়ে আছে। মাছ চাষের উন্নতি পদ্ধতি সম্পর্কে জানা যায়। তাহলে কৃষির গুরুত্ব আরো আমরা এই জন্য বলেছি, এবং কৃষির সাথে সম্পর্ক নিরূপণ, কিভাবে সম্পর্ক নিরূপণ করা যায়, নিরূপণ হলে আমাদের কি কি অর্জন হবে সেগুলো এখানে আমরা উল্লেখ করে গেছি। গবাদি পশু জাত উন্নয়ন করা শেখা যায়। এগুলো যদি আমরা না জানি, আমার গরু রোগা হয়ে গেল খাদ্যর অভাবে, অসুখের অভাবে, অসুখ হলো, তাহলে এসব সম্পর্কে আমাদের নিরূপণ করতে হবে আগে। এটা গেল আমাদের প্রথম অধ্যায়। দেখেন প্রথম অধ্যায়ে আমি যে প্রশ্নগুলো উত্থাপন করলাম, প্রশ্নগুলো আবারও আমি প্রথম থেকে একবার করে আলোচনায় নিয়ে আসতেছি। আপনারা প্রশ্নগুলো একটু লক্ষ্য করেন। এই প্রশ্নগুলো লক্ষ্য করলে আপনারা আশা করা যায় এরপর 99% প্রশ্ন পেয়ে যাবেন। এক, সংক্ষিপ্ত প্রশ্ন, কৃষি কি?
এরপরে আসছে 2 কৃষি ও কৃষি শিক্ষার ধারণা লিখুন। এরপরে 3 কৃষি শিক্ষা বলতে কি বোঝায়। এরপর 4 কৃষি শিক্ষার একটি আধুনিক সংজ্ঞা দিন। তাকের এরপরে কৃষি শিক্ষার একটি আধুনিক সংজ্ঞা দিন। একটি সংক্ষিপ্ত রূপ আসতে পারে HYV অথবা BARI। এরপরে আছে 4 নম্বর একটি সংক্ষিপ্ত প্রশ্ন, কৃষি ও কৃষি শিক্ষার সম্পর্ক উল্লেখ করুন। নাম উল্লেখ পূর্বক যে কোনো 2টি শাখার বর্ণনা করুন। এরপরে 5 নম্বর গেলে এরপরে আসি আমরা রচনামূলক প্রশ্ন। কৃষি কি, কৃষি বলতে কি বোঝায়, এটা একটা বড় রচনামূলক প্রশ্ন আসবে। কৃষি শিক্ষার সংজ্ঞা দিন, কৃষি শিক্ষা বলতে কি বোঝায়। অথবা এরপরে আসতেছে ঐতিহ্যের সাথে কৃষি মৌসুমের সম্পর্ক। এরপর একটা প্রশ্ন হচ্ছে কৃষি আর একটা হলো কৃষি শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। এরপর আছে কৃষি শিক্ষার গুরুত্বর পরে এসেছে হলো কৃষি ও কৃষি শিক্ষা বলতে কি বোঝায়। মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষার ভূমিকা উল্লেখ করুন। এরপর আরো একটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কৃষি উৎপাদনের সাথে কৃষি শিক্ষার সম্পর্ক নিরূপণ করুন। এই হলো আমাদের প্রথম ইউনিটি। আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আপনাদেরকে এখানে আমরা দেখালাম। এবার আসেন আমরা কৃষি শিক্ষার দ্বিতীয় ইউনিটি কিছু সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন সম্পর্কে উল্লেখ করব, আলোচনা করব। সরি, এখন আসেন কৃষি শিক্ষাক্রম কি, এইটা আমাদের আগে জানতে হবে। আসলে শিক্ষাক্রমটা কি, এটা একটা খুব বড় ইউনিট। এই ইউনিটটা এক কথায় বলা যায় শিক্ষাক্রম হচ্ছে একটি বৃহত্তর বটগাছ, অথবা বলা যায় শিক্ষাক্রম হচ্ছে যদি পিতার দিক থেকে ধরেন তাহলে দাদা দাদি, যদি মাতার দিক থেকে ধরেন তাহলে নানা নানি। শিক্ষাক্রম হচ্ছে কারিকুলামের একটি অংশ। হ্যালো, আমি তো ক্লাসে আছি, অনলাইন ক্লাসটা শেষ করে আপনাকে রিং দিচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আমি রিং দেব। এখন দেখেন আবিধানিক অর্থে শিক্ষাক্রম বলতে বোঝায় নির্দিষ্ট লক্ষ্য উপনীত হওয়ার জন্য একটি কোর্স। মনে করেন ক্লাস 6, 1, 2, 3, 4, 5 অথবা বিএড এর যে কোনো একটি কোর্স তার লক্ষ্য এবং উপনীত হওয়াকেই বলা হয় শিক্ষাক্রম। এক কথায় উত্তর, যে কোনো একটি শিক্ষার বা শ্রেণীর লক্ষ্যে উপনীত হওয়ার কোর্সকে বলা হয় শিক্ষাক্রম। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, নিঃসন্দেহে শিক্ষাক্রমের সর্বজন স্বীকৃত ও এককভাবে পূর্ণাঙ্গ কোনো জ্ঞান নেই। বিভিন্ন প্রেক্ষাপটে শিক্ষাক্রমের ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে কয়েকজনের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে শিক্ষাক্রম হলো শিক্ষালয়ের বিভিন্ন স্তরে যে পাঠ্য বিষয় অনুশীলন করা হয় তার সমন্বয়। আবার বিজ্ঞানী জন কার এর মতে শিক্ষাক্রম হচ্ছে স্কুল কর্তৃক পরিকল্পিত ও নিয়ন্ত্রিত সকল শিখন অভিজ্ঞতার সমষ্টি, যা শিক্ষার্থী এককভাবে বা দলীয়ভাবে স্কুলের অভ্যন্তরে বাইরে বিভিন্ন শিক্ষামূলক কাজের মাধ্যমে অর্জন করে। দেখেন, যদি আমরা কিন্ডারগার্টেনে যাই সেখানে কিন্তু সরকারি কারিকুলামের পাশাপাশি তারা অনেক ধরনের নতুন নতুন সিলেবাস নিয়ে তারা পড়ালেখা করে। তাই কি বলা হয়েছে যে স্কুলের নির্ধারিত পাঠ এবং যে সকল বিদ্যালয় তার নিজস্ব কারিকুলাম তৈরি করে তার পাঠ। তাহলে শিক্ষাক্রমের এক কথায় বলবো কোনো শ্রেণীতে বা কোনো ক্লাসের যে অংশটুকু পড়ানো হবে এবং তার লক্ষ্য উপনীত হওয়ার কোর্সকে বলা হয় শিক্ষাক্রম। এবার আসেন কৃষি শিক্ষা শিক্ষাক্রম প্রণয়নের 4টি মৌলিক নীতি। কৃষি শিক্ষারও কিছু
মৌলিক নীতি রয়েছে। কৃষি শিক্ষার জন্য আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকবে, তার জন্য একটা শিক্ষাক্রম থাকবে। যেমন কৃষি শিক্ষার শিক্ষাক্রম বিদ্যালয়ের উদ্দেশ্য বলিতর সঙ্গে সামঞ্জস্য বিধান করে রচিত করে। চার্জ গেল না, দেখুন সুইচটা দেওয়া আছে। দেখেন আমাদের কৃষি শিক্ষারও একটা শিক্ষাক্রম থাকতে হবে। যেমন আমাদের বিএড এর শিক্ষাক্রম, যে আমরা কতটুকু অংশ কৃষির মধ্যে কি কি অংশ থাকবে, কোন অংশটুকু থাকবে, ঠিক বিদ্যালয় মাধ্যমিক স্তরে কৃষিতে কি কি থাকবে, যেমন ধান চাষাবাদের যন্ত্রপাতি, তারপরে হলো ফসলের বীজ, বিভিন্ন জাতের জিনিস, বিভিন্ন কৃষি উপকরণ নিয়ে আলোচনা করা হয়। তা কতটুকু আলোচনা করা হবে কোন শ্রেণীতে, সেটুকু কিন্তু সেই বিষয়ের মধ্যে নির্ধারণ করা থাকে। এটা হলো শিক্ষাক্রমের একটা অংশ। এরপরে হচ্ছে কৃষি শিক্ষা বিদ্যালয়ের উদ্দেশ্যাবলীর সঙ্গে সামঞ্জস্য বিধান করে রচিত হবে সরকার কর্তৃক আরোপিত সীমাবদ্ধতা। সরকার শিক্ষাক্রম তৈরি করে দেয়, সেটা কোন শ্রেণীতে কতটুকু, সেটা কৃষি বিষয়ের উপরে কৃষি শিক্ষাটুকু নির্ধারণ করা হয়। শিক্ষাক্রম রচনায় শিশুদের প্রয়োজন ও অনুরাগকে বিশেষ মূল্য দিতে হবে। শিশুদের জন্য শিক্ষাক্রমের জন্য শিশুরা নয়। আমি মনে করেন অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা যদি পঞ্চম শ্রেণীতে বা ওয়ানে দেই, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাই শিক্ষাক্রমটা শিশুদের জন্য নয়, শিক্ষাক্রমটা হলো শিক্ষার্থীর উপযোগী করে তৈরি করা। শিক্ষাক্রম এলাকার বিশেষ প্রয়োজনের অধীনে। দেখেন সব এলাকায় সব ফসল হয় না, এক এক এলাকায় এক এক ধরনের ফসল হয়, এক এক ধরনের ইন্ডাস্ট্রি হয়। যেমন কাগজ কল একটা শিল্পের উপর শিল্প, এটা দেখেন একটা পাকশি আছে, ওই কাপ্তাই আছে, কারণ ওই এলাকার সাথে ওই ফসলের সাথে সংশ্লিষ্ট। আবার মৎস্য চাষ সাতক্ষীরা জেলায় খুলনা জেলার মধ্যে আছে বেশিরভাগ। এখন এখানে যদি কোনো শিল্প আসে কৃষি শিল্প, তাহলে হিমায়িত বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন রকম করে। এখন কৃষি এলাকার উপরে কৃষি নির্ভর করে, কিন্তু কারিকুলামটা তৈরি করা হয়, শিক্ষাক্রমটা তৈরি করা হয় ওভারঅল একটা সিলেবাসের উপরে, এবং কোন অঞ্চলে কি হয় আমরা সেগুলো বলি। যেমন আমাদের ফরিদপুর অঞ্চলে যে পাট কোন অঞ্চলে বেশি উৎপাদন হয়, তখন আমরা বলি ফরিদপুর অঞ্চল। আখ কোন অঞ্চলে বেশি উৎপাদন হয়, তখন আমরা রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া এলাকায় ধরি। এই ধরনের জাতীয় যশোর এলাকায় আসলে আমরা কৃষি ফসলের অনেক উপকরণ পাই, অনেক রকম কৃষি ফসল দেখতে পাই। তাই এই জন্যই কৃষি শিক্ষার কিছু নীতি, মূল নীতি থাকতে হবে। মূল নীতির উপর নির্ধারণ করে কারিকুলামটা তৈরি হয়। বাংলাদেশের মাধ্যমিক স্তরে প্রচলিত কৃষি শিক্ষাক্রমের 4টি দুর্বল শনাক্ত করো। যেমন মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষায় এক, নিম্ন মাধ্যমিক স্তরে কৃষি শিক্ষাক্রম সংক্ষিপ্তভাবে পরিণত হয়েছে। নিম্ন মাধ্যমিকে যে কৃষি শিক্ষাটা সেটা সংক্ষিপ্ত, বাস্তবসম্মত ও প্রয়োগমুখী জ্ঞান অর্জনের উপর যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। পরিণত শিক্ষাক্রমের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল জ্ঞান বিকাশের সুযোগ তেমন গুরুত্ব পায়নি। এরপরে দেখেন বিষয় বিবেচনায় মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগের ক্ষেত্রে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। আমাদের কৃষি দেওয়া হয়েছে, কিন্তু কৃষিতে দেখেন অনেক জিনিস আছে, নিম্ন মাধ্যমিক যেসব বিষয়গুলো তুলে ধরা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তারপরে হলো মনোবিজ্ঞানিক ক্ষেত্রেও অনেক বিষয় আছে। এরপরে একটা বলতে প্রচলিত কৃষি শিক্ষাক্রমে ত্রুটি দূর করার 4টি উপায় আছে। আমাদের এই শিক্ষা ত্রুটি দূর করা যায় শিক্ষাক্রমে কৃষি বিশেষজ্ঞের সহায়তা গ্রহণ করার প্রয়োজন রয়েছে। মানে বিশেষজ্ঞ লাগবে কৃষি শিক্ষায়। যেমন আমাদের বাংলাদেশে পাটের বীজ উৎপাদনে কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা পরিবর্তন ঘটাইলো কয়েক বছর আগে। তাহলে কৃষি শিক্ষার জন্য আমাদের গবেষক প্রয়োজন আছে, বিশেষজ্ঞ প্রয়োজন আছে। মৌলিক জ্ঞান আরোহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, কৃষির প্রতি মৌলিক জ্ঞান আরোহণের সুযোগ সৃষ্টি করতে হবে। কৃষি শিক্ষার পাঠ্যসূচি শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য অনুসারে রচনা করতে হবে। আমাদের কোন শ্রেণীতে কোন ফসল হবে এবং বাস্তবমুখী ফসল হবে, যেন আমাদের দেশের মানুষ শিক্ষা জ্ঞান লাভ করার পর চাকরিমুখী না হয়। কৃষি শিক্ষায় যদি কেউ জ্ঞান লাভ করে, সেজন্য সে কৃষির উপর গুরুত্ব দিয়ে সেজন্য জ্ঞান লাভ করে। তেমনি শিক্ষার্থীর কৃষি দক্ষতা লাভের সুযোগ সুবিধা করা বিবেচনা করার জন্য ব্যবহারিক মূল্যায়ন নিশ্চিতকরণের প্রয়োজন রয়েছে। দেখেন ব্যবহারিক, আমরা অনেক সময় কৃষি শিক্ষা গ্রহণ করি কিন্তু তা ব্যবহার করে নি। আমরা মৎস্য চাষ শিখি, আমরা ধান চাষ শিখি, আমরা
পাট চাষ শিখি, কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করে নিই। যখন আমরা একটু বি পাস এমএ পাস করি তখন মনে হয় আর কাদা মাখা যাবে না, মাঠে নামা যাবে না, ধান কাটা যাবে না, ধানের মেশিন, আধুনিক যুগ। এখন কিন্তু অনেক ফসল উৎপাদন করার পরে অনেক ফসল চাষ করার জন্য আধুনিক যন্ত্রপাতি এইছে। আমি যদি কলের নাঙল চোষা শিখি এমএ পাস করি তাহলে কি আমার ক্ষতি আছে? কারণ কাঠের পাটের নাঙল চষতে গেলে কষ্ট হয়, কিন্তু কলের নাঙলে কিছুটা কষ্ট হলেও একটু তো ইঞ্জিন চালিত, আরামের আছে। তাহলে আমরা এখন সেই দিকেই অগ্রসর হলে আমরা লেখাপড়া শিখি শুধু চাকরিই করব, কৃষিকাজের অনেক কাজ শিখলাম কিন্তু বাস্তবে কাজে লাগালাম না, সেটা তো আসলে উপযুক্ত হলো না। এই জন্যই কৃষি শিক্ষাক্রমে এমন শিক্ষা দিতে হবে ওই স্টুডেন্ট দিয়ে বাস্তবে যেন কাজ করানো যায়। ক্লাসে পড়াতে হবে, পরের দিন মাঠে নিয়ে যেতে হবে, ওই যন্ত্র স্টার্ট করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। সেজন্য এই শিক্ষাটা গ্রহণ করি, বাস্তবে কাজে লাগাতে পারে। শিক্ষাক্রম ও পাঠ্যসূচির সংজ্ঞা দিন। দেখেন, শিক্ষাকে দেশের সামগ্রিক উন্নয়নের পাথেয় হিসাবে ব্যবহার করে বিশাল জনগোষ্ঠীর জনপথে পরিণত করার জন্য অপরিহার্য হাতিয়ার হলো শিক্ষাক্রম। এই শিক্ষাক্রম আর শিক্ষাসূচির পাঠ্যসূচির মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা নিচে তুলে ধরলাম। এক, শিক্ষাক্রম একটি শিক্ষা স্তরের পূর্ণাঙ্গ রূপরেখা। মনে করেন ক্লাস 6-এ বাংলা কয়টি গল্প থাকবে, কয়টি কবিতা থাকবে, কয়টি উপন্যাস থাকবে, এ ধরনের বিষয় নির্ধারণ করা হয়। আর পাঠ্যসূচি শিক্ষাক্রমের অংশ বিশেষের বিস্তৃত বর্ণনা, অর্থাৎ মনে করেন 4টি গল্প থাকবে, 4টি কবিতা থাকবে, এই 4টি কবিতার একটা অংশ হলো পাঠ্যসূচি, আর 4টি কবিতা, 4টি গল্প, 2টো উপন্যাস, এটা নিয়েই একটা শিক্ষাক্রম, বাংলা শিক্ষাক্রম। এবার আছেন শিক্ষাক্রমে কোন শিক্ষা পর্যায়ের কয়েক বছরের কর্মসূচি বা কাজের ইঙ্গিত থাকে। যেমন পঞ্চবার্ষিকী শিক্ষাক্রম, আমরা 5 বছর পরে একটা ফলাফল পাবো, কিরকম ফলাফলটা এবার হিসাব করেন। শিক্ষাক্রম বা আমি শিক্ষাক্রমকে বলেছি একটা বট গাছ, গাছের মূলটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, গাছের গুড়িটা হচ্ছে মাধ্যমিক স্তর, এবং গাছের ডাল শাখা প্রশাখা গুলো হলো উচ্চ শিক্ষা। এক কথায় আমরা বলবো, এবার যদি বাংলা ভাষায় আমরা আসি, আমরা যে অংশ নিয়ে আলোচনা করছি এবং যে সিলেবাস নিয়ে আলোচনা করছি এটা হলো মাধ্যমিক স্তরের শিক্ষা। কোন স্তরের শিক্ষা? মাধ্যমিক স্তরের শিক্ষা। এখন আমি বলবো মাধ্যমিক স্তরের শিক্ষা কোন স্তরের শিক্ষাকে মাধ্যমিক স্তরের শিক্ষা বলা হবে। এক কথায় আমরা উত্তর দেবো, অ্যাপ্রিফিয়েট উত্তর। কেউ বলবে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক, কেউ বলবে না ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক, কেউ বলবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক, কেউ বলবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত উচ্চ মাধ্যমিক। এক কথায় উত্তর প্রাথমিক স্তরের উপরের স্তর, উচ্চ স্তরের নিচের স্তর। এখন সরকার যে পর্যন্ত করুক, অষ্টম করুক, দ্বাদশ করুক আর দশম করুক, যেটাই করুক, প্রাথমিক স্তরের উপরের স্তর আর উচ্চ স্তরের নিচের স্তর, এই মধ্যবর্তী যে স্তর, এই স্তরটা হলো মাধ্যমিক স্তর। বোঝা গেল? তাহলে আমরা এক কথা কি উত্তর দেবো, কোন স্তরের শিক্ষাকে মাধ্যমিক স্তরের শিক্ষা বলবো? প্রাথমিক স্তরের উপরের স্তর, উচ্চ স্তরের নিচের স্তর, এবং মধ্যবর্তী যে স্তরটাকে বলা হলো থাকলো, এই স্তরটা হলো আমাদের মাধ্যমিক স্তর শিক্ষা। এখন আমি শিক্ষা কারিকুলামকে কেন বট গাছের সাথে তুলনা করলাম? মনে করেন পঞ্চম শ্রেণী পর্যন্ত গাছের গোড়া, এটা আমাদের ভিত 1 2 3 4 5, এটা হলো আমাদের প্রাথমিক স্তর। তাহলে আমাদের মূল কারিকুলাম হলো বট গাছ, তার একটা অংশ হলো প্রাথমিক স্তর। এখন এটা যদি আমি গাছের সাথে তুলনা করি, এবার পারিবারিক তুলনা করি, মনে করেন দাদা আর দাদি, এটা হলো গাছের মূল। এরপরে ছেলে আর মেয়ে, এরা হলো মাধ্যমিক স্তর। তাহলে প্রাথমিক স্তরে গেল দাদা দাদি, তার সন্তানরা হলো মাধ্যমিক স্তর, অর্থাৎ ছেলে মেয়ে। এবার ছেলে মেয়ের পরের উপরের স্তর, মানে গাছের উপরের স্তরটা হচ্ছে মনে করেন নাতি নাতিনরা, নাতিপুতিরা হলো উপরের স্তর, শাখা প্রশাখা। তাহলে আমরা দেখেন আরেকটা উদাহরণ আনতে পারি, যদি পিতৃকুল থেকে আনি তাহলে দাদা দাদি, এবার যদি বলে মাতৃকুল তাহলে নানা নানি হলো গাছের গোড়া, অর্থাৎ প্রাথমিক স্তর। মাধ্যমিক স্তর হলো মামা মামি, আর উপরের স্তর হলো মামাতো ভাই মামাতো বোন, এই স্তর। তাহলে আমরা শিক্ষাকে দেখেন এই কারিকুলামকে 3টি ভাবে উদাহরণ দিতে পারি। একটা হলো
বট গাছ, গাছের গোড়া হলো প্রাথমিক, গাছের গুড়িটা হলো মাধ্যমিক, আর গাছের ডালপালা হলো আপনার উচ্চ শিক্ষা। এখন আমাদের প্রাথমিক স্তরের পরের স্তর মাধ্যমিক স্তর আর উচ্চ স্তর। উচ্চ স্তরে বিষয় বিশেষজ্ঞ আসে। দেখেন, মনে করেন গাছের ডাল, আপনি নিচের দিক থেকে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ভূগোল সব পড়ে গেছেন। মাধ্যমিক স্তরে যেই পর আপনার ভাগ হয়ে যাচ্ছে বিজ্ঞান, বাণিজ্য আর মানবিক। এবার যখন আমি ইন্টার পাস করে যাচ্ছি, তখন আমার বিজ্ঞান, বাণিজ্য, মানবিক একটা শাখা নিচ্ছি, তখন কিন্তু আমার বাধ্যতামূলক থাকতেছে না যে আপনি যদি মানবিকই যান তাহলে ভূগোল, পরিণতি, ইতিহাস, মনোবিজ্ঞান পড়বেন, আর যদি সায়েন্সে যান ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, গণিত। এবার যদি আপনি কমার্সে যান ফিনান্স, হিসাব বিজ্ঞান আর ব্যবসায় উদ্যোগ, এই ধরনের কমার্সের সাবজেক্টে যাবেন। পরবর্তী পর্যায়ে যখন আপনি উচ্চ স্তরে চলে গেলেন, গাছের ডাল গেল, গাছের ডাল হলো বিজ্ঞানের সাবজেক্ট, গাছের ডাল গেল মানবিকের সাবজেক্ট, গাছের ডাল গেল কমার্সের সাবজেক্ট। এইবার আপনি একটা সাবজেক্টের বিষয় বিশেষজ্ঞ হবেন। মনে করেন এটা একটা গাছের পাতা, এটা হলো একটা গাছের পাতা। বিশেষজ্ঞ কিসে? মনোবিজ্ঞানে বিশেষজ্ঞ। কিসে বিশেষজ্ঞ? এফসিপিএস, আই স্পেশালিস্ট, হেলথ। তারপরে কি বলা হলো যে হৃদরোগে বিশেষজ্ঞ, ডাক্তার যে হলো। এই ফসলটা পেতে গেলে আপনাকে 5 বছর অপেক্ষা করতে হবে, আর একটা কারিকুলামের রেজাল্ট পেতে গেলে 24 বছর অপেক্ষা করতে হবে। কত বছর? 22 থেকে 24 বছর। 22 থেকে 24 বছর কেন বলা হলো? প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর। প্রাথমিক স্তর 5 বছর, মাধ্যমিক স্তর 5 বছর, 10 বছর, আর 2 বছর চলে গেল হলো আপনার ইন্টারমিডিয়েট। তাহলে কত হলো? 12 বছর, আর আপনার লাইফ গেল 5 বছর। এই হলো 17 বছর। এইবার 17 বছরের পরে 5 বছর যান, 22 বছর। তাহলে আপনার 5 বছর বয়সে স্কুলে গেলেন, 5 বছর প্রাইমারি পড়লেন, 5 বছর মাধ্যমিক পড়লেন, 2 বছর ইন্টারমিডিয়েট পড়লেন, তারপরে 5 বছর আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন, অর্থাৎ 22 বছর। আমাদের দেশের সেশন জট এবং স্কুলে গোয়িং এর বয়স আরো 1 বছর বৃদ্ধি ধরি 23 বছর থেকে 24 বছর। 24 বছর পরে আপনি একটি সন্তানকে এমএ পাস পাচ্ছেন। এখন যদি সে ডাক্তারি হয় তাহলে ডাক্তার, আর যদি সে উকিল হয় তাহলে উকিল, সে যদি একজন বিষয় বিশেষজ্ঞ ডক্টরেট মানে সমাজ বিজ্ঞান, পরিণতি, ইতিহাস যে সাবজেক্টই হোক মাস্টার্স করুক, তাহলে তার রেজাল্ট আসবে 24 বছর। তাহলে একটা কারিকুলাম তৈরি হবে 24 বছর পরে তার রেজাল্ট পাবে। 24 বছরের আগে আপনি কোনো সন্তানকে আপনার কাজে আসতে পারবে না। তাহলে একটা কৃষি শিক্ষক যদি এখন এই কারিকুলাম অনুযায়ী পড়ে, তাহলে তাকে বিশেষজ্ঞ হতে গেলে সময় লাগবে কত বছর? 24 বছর। 24 বছর পরে সে কৃষি বিশেষজ্ঞ। এখন 24 বছর পরে তার যে ফলাফলটা আসতেছে, এবার দেখেন, বাংলাদেশের মাধ্যমিক স্তরে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী কৃষি শিক্ষার বিষয়ের উল্লেখ করুন। এখন আমি বুঝাতে পেরেছি কি জানিনি, তবে আমার বিশ্বাস যে কারিকুলাম কি, এক কথায় বলবো বট গাছ। গাছের মূল হলো প্রাথমিক শিক্ষা। এবার যদি পিতৃকুলি নিয়ে আসি তাহলে দাদা দাদি, যদি মাতৃকুলি নিয়ে আসি নানা নানি। এইবার মাধ্যমিক স্তর কোনটা? যদি আমরা গাছের শাখায় নিয়ে আসি তাহলে গাছের গুড়ি হলো মাধ্যমিক শিক্ষা, আর আমরা যদি পিতৃকুলি আসি তাহলে হলো ছেলে মেয়ে, আর যদি মাতৃকুলি যাই তাহলে মামা মামি। এরপরে যদি আমরা পরবর্তী স্তরে যাই তাহলে বিষয় বিশেষজ্ঞ আমরা ধরতে পারি গাছের মানে শাখা প্রশাখা, এটা হলো বিষয় বিশেষজ্ঞ। যদি পিতৃকুলি যাই তাহলে নাতিন পুতিন, আর যদি আমরা মাতৃকুলি যাই তাহলে মামাতো, নানাতো, খালাতো, ভাই বোনেদের আসবে। এখন আমাদের দেখেন মাধ্যমিক স্তরে যে সকল 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর প্রথমত আমাদের জীবনের কৃষি, কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, কৃষি উপকরণ, কৃষি জলবায়ু, কৃষি উৎপাদন, বনায়ন, এই অংশে আমাদের 6ষ্ঠ শ্রেণীতে আছে। তাহলে দেখেন কৃষি আমাদের জীবনে কৃষি, কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি লাগবে, উপকরণ লাগবে, জলবায়ুর উপর নির্ভর করতে হবে, কৃষি উৎপাদন লাগবে, বনায়ন লাগবে। কেন এই জিনিসটা দেখেন, আমি আপনাদের আগেই বলেছি যে এটা আমাদের থাকা লাগবে। আমাদের প্রথমেই জীবনে কৃষি, কৃষি কাজ করতে গেলে যন্ত্রপাতি, যন্ত্রপাতি করতে উপকরণ, জলবায়ুর উপর নির্ভর করবে কোন জলবায়ুতে আমরা কোন ফসল করব, আর কৃষি উৎপাদন আর বনায়ন। 7ম শ্রেণীতে দেখেন কি কি আছে। 7ম শ্রেণীতে আছে আমাদের সংস্কৃতি, প্রযুক্তি, তারপর উপকরণ, জলবায়ু, উৎপাদন। এরপরে আসেন আমাদের 8ম শ্রেণীতে আন্তর্জাতিক রেকর্ড। আগে আমাদের দেশের মধ্যে কি উৎপাদন হয়, কি কাজে লাগে,
খাদ্য বস্ত্র বাসস্থানে। এখন আমরা আন্তর্জাতিক পর্যায়ে কোন কৃষি দ্রব্য বিদেশে রপ্তানি করবো, তাতে কি ফসল আসবে, এগুলো করতে গেলে আমাদের এই একই জিনিসগুলো লাগবে। এখন আসেন আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন, বাংলাদেশের মাধ্যমিক স্তরে নবম ও দশম শ্রেণী কৃষি শিক্ষার বিষয়বস্তু বর্ণনা করুন। আমার সময় প্রায় শেষ, আমি সংক্ষিপ্তভাবে একটু দেখা যায় ফসল নির্বাচন, জমি প্রস্তুত, এরপরে আছে হলো চাষ, মই তৈরি, কৃষি রোধ, বীজ সংরক্ষণ এবং সংস্করণ। এরপরে হচ্ছে সরিষা, বিভিন্ন জাতের ফসল, যেগুলো আমি আপনাদেরকে এতে দেখাই দিয়ে গেলাম। পরবর্তী আরেকটি বড় প্রশ্ন আছে, বাংলাদেশের মাধ্যমিক কৃষি শিক্ষার বিষয়বস্তু যথার্থ নির্ভরযোগ্যতা সম্পর্কে আপনার মতামত বিস্তারিত। এভাবে আলোচনা আসবে আপনাদের প্রশ্ন। কৃষি শিক্ষাক্রম ও কৃষি শিক্ষাক্রম বলতে কি বোঝায়, এটা আপনাদের বিষয়ে আলোচনাই করা হলো। শিক্ষাক্রম কি, শিক্ষাক্রম বলতে কি বোঝায়, শিক্ষাক্রম বলতে কি বোঝেন, প্রশ্ন একই, এটা আপনাদের ওই শিক্ষাক্রমের মধ্যেই বোঝানো হয়েছে। পরবর্তী পর্যায়ে আরেকটি প্রশ্ন আছে, কৃষি শিক্ষাক্রমের উদ্দেশ্য সমূহ কি কি। আমাদের উদ্দেশ্য হলো চাকরি করা না, আমাদের উদ্দেশ্য হলো কৃষি শিখে, কৃষির জ্ঞান লাভ করি, কৃষির বীজ বপন শিখে, কৃষি চাষ করে আমাদেরকে স্বাবলম্বী হওয়া। আমি সংক্ষিপ্তভাবে এটুকু বুঝালাম, আপনারা একটা স্লাইড নেবেন, বইতেও পাবেন। বাংলাদেশের মাধ্যমিক কৃষি শিক্ষার বিষয়বস্তু, কৃষি শিক্ষার গুরুত্ব, কেন গুরুত্ব দিতে হবে। দেখেন, আমাদের বেঁচে থাকতে গেলে কৃষি, আমাদের খাদ্যের জন্য কৃষি, বসবাসের জন্য কৃষি, তারপরে অন্যের বাসস্থানের জন্য কৃষি, চিকিৎসার জন্য কৃষি, শিক্ষার জন্য কৃষি, জীবিকা নির্বাহের জন্য কৃষি, আমদানি রপ্তানির জন্য কৃষি, বিদেশি বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কৃষি। অর্থাৎ কৃষি ছাড়া আমরা কিছু চিন্তা করতে পারি না। তাহলে কোন ধরনের ফসল উৎপাদন করব, কোন ফসল উৎপাদন করলে আমাদের জীবনে কাজে আসবে, সেটা কৃষির লক্ষ্য উদ্দেশ্য। আমাদের কৃষির একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, যে কারণে আমরা হয়তো বিদেশে রপ্তানি করবো, এই উদ্দেশ্যে কৃষি চাষ করবো, দেশের চাহিদা মিটাই, আমাদের নিজের প্রয়োজন মিটাই আমরা বিক্রি করি, বেশি অর্থ উপার্জন করবো। কৃষি শিক্ষাক্রম রচনা নীতিমালা উল্লেখ করুন। আমাদের কিছু নীতিমালা আছে, নীতিমালাগুলোর মধ্যে দেখি নেন একটু। শিক্ষা বিদ্যালয়ের উদ্দেশ্যাবলী সঙ্গে সামঞ্জস্য বিধান রেখে, শ্রেণীর সাথে সামঞ্জস্য রেখে, ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে, বয়সের সাথে সামঞ্জস্য রেখে, এটা আমাদেরকে করতে হবে, এই নীতিমালা তৈরি করতে হবে। এরপর আমরা কৃষি সংরক্ষণ করব কিভাবে, তার একটি নীতিমালা করতে হবে। আমরা চাষ করব কোন নীতিমালার আলোকে, সেটাকে আমাদের সংরক্ষণ করতে, সেটা সম্পর্কে জানতে হবে। এরপরে আসছে দেখেন, বাংলাদেশের কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা কেন, ত্রুটিগুলো দূর করার পথ ও নির্দেশ। আমাদের কৃষি শিক্ষা কেন প্রয়োজন, তার কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো সমাধান করার কেন প্রয়োজন। প্রচলিত কৃষি শিক্ষাক্রমের ত্রুটি, এই ত্রুটিগুলো আমরা তুলে ধরেছি, আপনারা এগুলো একটু দেখে নেন। তারপর আছে বাংলাদেশের মাধ্যমিক প্রচলিত কৃষি শিক্ষার দুর্বলতা কি, যেমন আমাদের আর্থিক দুর্বলতা আছে। আমি বড় একটা প্রজেক্ট করব মাছের খামার, আমি বড় একটা প্রজেক্ট করব গরুর খামার, আমি পশু পাখির খামার, কিন্তু আমার অর্থ নেই, এই একটা দুর্বলতা। জায়গা নেই, আমার সমাজ জ্ঞান অর্জন করেছি কিন্তু জায়গা নেই, এই সক্ষমতার জন্য আমাদেরকে সহযোগিতা প্রয়োজন। কৃষি শিক্ষা শিক্ষাক্রম ও পাঠ্যসূচি বলতে কি বোঝায়, বলেছি কৃষি শিক্ষা শিক্ষাক্রম হলো বৃহত্তর অংশ, পাঠ্যসূচি হলো সংক্ষিপ্ত অংশ। এটা আমি তুলে ধরেছি। দেখেন, শিক্ষাক্রম একটি শিক্ষা স্তরের পূর্ণাঙ্গ রূপরেখা, আর পাঠ্যসূচির শিক্ষাক্রম অংশ বিশেষের বিস্তৃত বর্ণনা। এর তিনটি, দুইটি বা পাঁচটি এরকম ধরনের আছে, কয়েকটি দেওয়া আছে, আমরা 5টা 6টা করে দেখবেন, এগুলো আপনারা দেখলে পেয়ে যাবেন, বইতে আছে। শিক্ষাক্রমের প্রধান উপাদান, কি কি উপাদান লাগে, উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি, মূল্যায়ন। এক হলো উদ্দেশ্য, কি উদ্দেশ্যে আপনি কৃষি শিক্ষা করবেন, বিষয়বস্তু কি, কৃষির কোন কোন বিষয়ের উপর, আপনি তো সব বিষয় জ্ঞান লাভ করি একটা করতে পারবেন, একটা বিষয় আপনাকে পদ্ধতিগতভাবে মেনে নিতে হবে। কারিকুলাম পদ্ধতি, কি পদ্ধতিতে আপনি কৃষি চাষ করবেন, যেমন পুকুরের সাথে মাছ, হাঁস, পুকুরের সাথে ফল বা সবজি জাতীয় চাষ, এরকম আসতে পরে আপনাকে একটা মূল্যায়ন আসবে। কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা কেন, কৃষি শিক্ষা, যেহেতু কৃষি শিক্ষা আমরা কৃষি ছাড়া আমরা চলতে পারিনি, তাই আমাদের কৃষি শিক্ষার প্রয়োজন আছে। যে কতটুকু বীজ প্রয়োগ করব, কোন জমিতে কতটুকু ফসল লাগাবো, কোন জমিতে কি পরিমাণ বীজ দেব, কত কাঠা জমিতে কতটুকু শাক লাগবো, কত গ্রাম শাকের বীজ দেবো, এরকম ধরনের বিভিন্ন ফসল। পাঠ্যপুস্তকের সংজ্ঞা দিন, পাঠ্যপুস্তক কি, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের মধ্যে পার্থক্য কি। পাঠ্যপুস্তক হলো একটি বড় বই, এর ভিতরের অংশ হলো পাঠ্যসূচি। শিক্ষাক্রম হলো বৃক্ষ, আর পাঠ্যসূচি হলো শাখা। আমি যেটা আগেই বলেছি, শিক্ষাক্রম হচ্ছে একটা বৃহত্তর অংশ, পাঠ্যসূচি একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাহলে শিক্ষাক্রম হলো একটা বৃক্ষ, আর পাঠ্যসূচি একটা অংশ। এরপরে আসেন পাঠ্যপুস্তকের গুণগত মান। আমার 5 মিনিট অতিবাহিত হয়ে গেছে আরো।
উত্তম পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য উল্লেখ করুন। একটা পাঠ্যপুস্তকের উত্তম বিষয়গুলো অভ্যন্তরীণ অবকাঠামো, যেমন একটা বই তৈরি হলো, ওর ভিতরে ছাপা ভালো নেই। একটা বই তৈরি করা হলো, কিছু পেজ মিস্টেক হলো। এই ধরনের অভ্যন্তরীণ কাঠামো, স্পষ্ট অর্থপূর্ণতা, কিছু কথা আছে অর্ধেক আইসে অর্ধেক আসেনি, এটা চলবে না। তারপরে আছে উত্তম পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্যের মধ্যে গেল ক্ষতিকর ও প্রয়োজনীয় বিষয় পরিহার। যেমন দেখেন আমাদের এখন ফেসবুক মেসেঞ্জারে বড় খারাপ জিনিস, বাচ্চাদের ঠেকানো যায় না। এর মধ্যে কি প্রয়োজন, কোনটা ভালো, এগুলো রেখি যদি চাহিদা মোতাবেক দেওয়া হতো তাহলে অসুবিধা নেই। এখন দারাজ গেমে দেশ শেষ করে দিয়েছে। শিক্ষার্থী চাহিদা ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, শিক্ষার্থী কতটুকু চায় সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী উত্তম পাঠ্যপুস্তকের মধ্যে দিতে হবে। কৃষি শিক্ষা বিষয়ে একটি উত্তম পাঠ্যপুস্তক নির্বাচনের বিষয়ে দিকগুলো ব্যাখ্যা করুন। কি কি বিষয় আপনার দিলে আসবে, সুবিধা হবে। সর্বশেষ আসেন আমাদের মাধ্যমিক থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের এরপরে আছে স্বাস্থ্য, এরপরে আছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক কৃষি শিক্ষা শিক্ষাক্রমে ধারাবাহিক বিষয়বস্তু সংগঠনের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য সমূহ চিহ্নিত করুন। মাধ্যমিক স্তরের কৃষি শিক্ষা শিক্ষাক্রমের সংশোধন ও উন্নয়নের জন্য আপনার সুচিন্তিত পরামর্শ দিন। মানে লাস্ট আপনার একটা পরামর্শমূলক প্রশ্ন থাকবে। যাই হোক, এটা ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আমি দ্বিতীয় ইউনিটির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আবারও একটু তুলে ধরছি আপনাদের বোঝার স্বার্থে। সেটা হলো এই জন্যে যে কি ধরনের প্রশ্ন এখানে হবে। আমি প্রথম ইউনিটে 5টা সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলছিলাম, এবার দেখেন এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলছি।